প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাগেরহাট সদর অনলাইনে ক্লাস পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনিমা রায়, কাড়াপাড়া সহকারী শিক্ষক, কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী বাংলা অতিথি স্মৃতি গল্প থেকে তোমাদের আমি পড়াবো। তোমরা আশা করি বই খুলে নিয়ে বসে আছো। আজ অতিথি স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা বই খোলো এবং গল্পটি শোনো, আমি তোমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দেব, তোমরা আশা করি উপকৃত হবে। তাহলে আমি গল্পটির নাম লিখে দিচ্ছি বোর্ডে, অতিথির স্মৃতি। আমরা অতিথি স্মৃতি গল্পটিতে যাওয়ার আগে আমরা লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব। লেখক পরিচিতি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় তার মাতুলালয় ভাগলপুরে অবস্থিত হয়। দারিদ্রতার কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে। জীবিকার সন্ধানে তিনি রেঙ্গুন গমন করেন এবং সেখানে তিনি 1903 থেকে 1916 পর্যন্ত সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতী পত্রিকায় বর্ধিত উপন্যাসটি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর থেকে একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠক হৃদয় জয় করেন যে বাংলা সাহিত্যে তিনি সবচেয়ে জনপ্রিয় লেখক হিসেবে পরিচিত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত 4 পর্ব, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পী জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। এবার আমরা গল্পটি সম্পর্কে পড়ব। অতিথি স্মৃতি গল্পটিতে লেখক চিকিৎসকের আদেশে তিনি দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য যান। সেখানে তিনি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকতেন। সেখানে তিনি যখন সেই বাড়িতে থাকতেন, রাত 3টে থেকে কাছে কোথাও থেকে একঘেয়ে শুয়ে ভজন গান শুরু হতো। তখন লেখকের ঘুম ভেঙে যায়, দৌড় খুলে বারান্দায় এসে বসতেন। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসতে থাকে, পাখিদের আনাগোনা শুরু হয়। লেখক দেখতেন সবচেয়ে ভোরে ওঠে দোয়েল পাখি। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ি বকুলকুঞ্জে, পথের ধারে অশ্বত্থ গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতেন না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো ওদের প্রত্যেককেই তিনি চেনেন। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতে। এখানে বেনে বউ হচ্ছে এক ধরনের পাখি। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা কোথাও হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি একদিন 2 দিন দুটি পাখিকে
লেখককে দেখতে না পেয়ে লেখক একটু ব্যস্ত হয়ে উঠলেন। তিনি মনে করলেন হয়তো কোনো ব্যাধ পাখি দুটিকে ধরে নিয়ে গেছে, কারণ তিনি মনে করেন এদেশে তো ব্যাধের অভাব নেই। এখানে আমরা একটা শব্দ পড়লাম ব্যাধ, এই ব্যাধ অর্থ হচ্ছে যারা পশু বা পাখি শিকার করে। তখন তিনি ভাবলেন হয়তো ব্যাধরা পাখি দুটিকে ধরে নিয়ে কোথাও চালান দিয়েছেন। কিন্তু 3 দিনের দিন আবার দুটি পাখিকে ফিরে আসতে দেখে লেখকের মনে সত্যি একটা ভাবনার বুঝে গেল। এমনি করে লেখকের সকালটা কেটে যায়। তিনি বিকেলে এসে পথের ধারে বসে নিজের সামর্থ্য নেই কোথাও যাওয়ার, তাই তিনি যারা যায় তাদের প্রতি চেয়ে চেয়ে দেখেন। তিনি দেখতেন মধ্যবিত্ত গৃহস্থের সব ঘরে পীড়িতদের মধ্যে সংখ্যায় ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝত এরা বেরি বেরি রোগের আসামি। বেরি বেরি হচ্ছে এক ধরনের রোগ, আর আসামি হচ্ছে যারা অপরাধ করে জেলের, যারা অপরাধ করে এই আসামি শব্দটি সাধারণত আদালতের কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়েছে, কিন্তু লেখক এখানে রোগাক্রান্ত লোকদের বোঝাতে চেয়েছেন। খোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কতই না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবুও দেখি কারো পায়ে আট করে মোজা পরা, কেউ বা মাটি পর্যন্ত লুটিয়ে পড়েছে কাপড়, সেটা পথ চলার বিঘ্ন, তবুও কৌতূহলী। লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়ালে রাখতে চায়। বিকৃতি শব্দের অর্থ হচ্ছে পরিবর্তিত। আর সবচেয়ে দুঃখ হতো লেখকের একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে তার আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছেলে মেয়ে। বয়স বোধ হবে লেখকের মনে হয়েছে 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ অর্থ ফ্যাকাশে, মুখ তেমনি পাণ্ডুর অর্থ ফ্যাকাশে। কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে, সে তো আর হাঁটতে পারে না। অথচ ফিরে আসবারও ঠাঁই নাই। কি ক্লান্ত না মেয়েটির চোখের চাহনি। সেদিন সন্ধ্যায়, তখনও দেরি আছে, দেখিয়ে লেখক দেখেন জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছে। সম্ভবত এরা বাদগ্রস্ত ব্যাধি। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো। লেখক ভাবলেন আমিও একটু ঘুরে আসি। সেদিন পথে অনেক বেড়ালেন, অন্ধকার হয়ে এলো। তিনি ভেবেছিলেন একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখেন তার পেছনে একটা কুকুর পেছনে পেছনে চলছে। তিনি ভাবলেন যে কুকুরটা আমার সঙ্গী হবে, অন্ধকার পথটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবে। তাই তিনি কুকুরকে বললেন যে তুই আমার সঙ্গী হবি, অন্ধকার পথটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি। কুকুরটি তখন দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। বুঝলো সে রাজি আছে। তখন লেখক বললেন আয় আমার সঙ্গে। পথের ধারে একটা আলোতে দেখতে পেলেন কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সমর্থ ছিল। তাকে তিনি অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলেন। গেট খুলে দিয়ে ডাকলেন ভিতরে আয়। তিনি বললেন আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কিন্তু ভিতরে ঢোকার সাহস পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলেন। গেট বন্ধ করে দিতে চাইলেন। লেখক বললেন না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলেন যে সে আসেনি, কোথাও চলে গেছে। পরের দিন সকালে বাইরে এসে লেখক দেখলেন বাইরে দাঁড়িয়ে সেই কালকের অতিথি। লেখক বললেন কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলিনি কেন? জবাবে সে মুখ মানে চেয়ে তেমনি করে লেজ নাড়তে লাগলো। লেখক বললেন আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস না, বুঝলি? প্রত্যুত্তরে শুধু ঘন ঘন লেজ নাড়লেন। অর্থবোধ হয় সত্যি বলছো তো? এখানে আমরা একটা শব্দ পেলাম প্রত্যুত্তরে। প্রত্যুত্তরে অর্থাৎ জবাবের পরিবর্তে জবাব। রাত্রে চাকর এসে জানালেন সেই কুকুরটা আজ এসে বাইরে বারান্দায় নিচে উঠোনে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে দিতে বললেন।
লেখক বললেন, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিস। পরের দিন লেখক খবর পেলেন অতিথি যায়নি, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমরা এখানে একটা বাক্য পেলাম, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন। এখানে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে গল্পকার তার অতিথিরূপী কুকুরটির না খেয়ে নীরবে অবস্থান করাকে বুঝিয়েছে। পরের দিন লেখক খবর পেলেন অতিথি যায়নি। তখন তিনি বললেন, প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না। কিন্তু আপত্তিটা ছিল অত্যন্ত গুরুতর আপত্তি। কারণ লেখক যেখানে থাকতেন সেখানে বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালিনী অর্থ মালাকার, যারা ফুল দিয়ে মালা তৈরি করে, আর তার স্ত্রীলিঙ্গ হচ্ছে মালিনী। সেই মালিনী, তার বয়স কম, দেখতেও ভালো এবং খাওয়া দাওয়া সম্পর্কে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তারপরেই বেশি ছিল। অতএব অতিথি উপবাস থেকে যায়। বিকালে পথের ধারে গিয়ে লেখক বসেন, দেখেন অতিথি আগের থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বের হলে সে তার পথের সঙ্গী হয়। লেখক জিজ্ঞাসা করেন, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে ভালো লেগেছিল? সে জবাবে লেজ নাড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি নে যে মালির বউ মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখে পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। হঠাৎ লেখকের শরীরটা খারাপ হলো। দিন দুই নিচে নামতে পারলেন না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেই মাত্র পড়া হয়ে গেছে, জানলার মধ্যে দিয়ে বাইরে রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলেন। সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির উপরে ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে লেখকের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। লেখক ভাবলেন, দুদিন খেতে পায়নি, তাই বুঝি তাকে দেখতে এখানে এসেছে। লেখক ডাকলেন, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না। সে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তোর রে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি জানালিশ করতে জানাইতে চায়। চাকরদের হাঁক দিলেন লেখক। ওদের দোর খোলার শব্দে অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হারে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আগে না, মালির বউ ওকে তাড়িয়ে দিয়েছে। আজ অনেক খাবার বেঁচেছে। সব কি হলো? মালির বউ চেঁচে খুঁচে নিয়ে গেছে। লেখক অতিথিকে ডেকে আনলেন। আবার সে বারান্দার নিচে উঠোনে ধুলোয় বরং নিশ্চিন্তে স্থান করে নিলেন। মালির বউ এর ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হয়ে উপরের বারান্দা থেকে দেখেন অতিথি সেই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাওয়ার সময় হলো। অতিথি লেখকের সঙ্গে বেড়াতে যাবে, তার জন্য সে প্রস্তুত হয়ে আছে। লেখকের শরীর সারল না। দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। তবুও 2-3 দিন দেরি করলেন নানা ছলে। তিনি 2-3 দিন নানা ছলে দেরি করলেন, কারণ এই কুকুরটি, তার অতিথি, তার প্রতি তার একটা মায়া পড়ে গেছে। একটা মানুষের প্রতি যেমন একটা মানুষের মায়া, মমতায়, স্নেহে বন্ধনে আবদ্ধ হয়, তেমনি লেখক তার একটা কুকুর, তার প্রতিও তার মমতায় তিনি নিষিক্ত হয়েছেন। তাই তিনি ইচ্ছে করেই 2-3 দিন দেরি করেছিলেন সেখানে। সকাল থেকেই লেখকের জিনিসপত্র বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরের ট্রেন। গেটের বাইরে সারি সারি গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া যায় না। তার উৎসাহ সবচেয়ে বেশি। একে একে গাড়ি ছেড়ে দিল। লেখকের গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়। সেখানে পৌঁছে নামতে দেখে অতিথি দাঁড়িয়ে। লেখক ফিরে দেখেন এখানেও অতিথি এসেছে। সে লেজ নেড়ে তার জবাব দিল, কি জানি মানে তার কি।
টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারাও বকশিস পেল না কেবল অতিথি। অতিথি এখানে সবাই বকশিস পেল, কিন্তু অতিথি বকশিস পেল না। তার কারণ অতিথি একটা মানবতার প্রাণী। মানবতার প্রাণীকে কেউ বকশিস দেয় না। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনে আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনে ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার সময় আগ্রহ মনে কোথাও খুঁজে পেলাম না। হয়তো হচ্ছে তুচ্ছ জীব শহরে আর নেই। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকার জন্যেই পথে দাঁড়িয়ে 2-3 দিন কাটবে। হয়তো নিস্তব্ধ বোধন্য কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে তার ঘরটা। তাহলে আমরা গল্পটি পড়লাম। এই গল্পটি পড়ার পরে আমরা এই গল্পটার ভিতরে কি বুঝতে পেলাম, এখন আমি তোমাদের সেইটা বলছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করেছেন। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কে এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষের যেমন স্নেহ প্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিদ্ধ হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্প সম্পর্কে লেখকের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। আমরা পাঠ পরিস্থিতিটা একটু পড়লাম। এখন আমরা এখানে কিছু কঠিন শব্দ আছে, এই শব্দের অর্থগুলো জেনে নেব। তোমরা একটু খেয়াল করো, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। আমরা এই গল্পটি পাঠ করে আমরা কয়েকটা শব্দ পেয়েছি। যেমন আমরা ভজন, ভজন শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন বা প্রার্থনামূলক গান। দোর, দোয়ার অর্থ হচ্ছে দুয়ার বা দরজা, বাড়ির ফটক। আমি তোমাদের এই শব্দার্থগুলো একটু লিখে দিচ্ছি বোর্ডে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা লিখেও নিতে পারবে। আমি শব্দার্থ লিখছি। ভজন, ভজন অর্থ হচ্ছে প্রার্থনামূলক গান। ভজন অর্থ হচ্ছে প্রার্থনামূলক গান। এরপরে দোর, দোর অর্থ হচ্ছে দুয়ার বা দরজা। দুয়ার বা দরজা। অথবা বাড়ির ফটক। কুঞ্জ, কুঞ্জ হচ্ছে উপবন। কুঞ্জ শব্দের অর্থ উপবন। বেরি বেরি, বেরি বেরি শোথ জাতীয় রোগ। অথবা যাতে হাত পা ফুলে ওঠে। এরপরে আসামি,
আসামি আসামি শব্দের অর্থ হচ্ছে এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধ দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়েছে কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। পাণ্ডুর শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে। মালি অর্থ হচ্ছে মালা রচনাকারী বা মালাকার। বা মালাকার। মালিনী মালির স্ত্রী। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজ অতিথির স্মৃতি গল্পটি পড়লাম। গল্পটি তোমরা আশা করি গল্পটি তোমরা পাঠ করেছো এবং এখান থেকে আমরা এই পাঠের উদ্দেশ্য আমরা জানলাম, পাঠ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করলাম, লেখক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করলাম এবং এখান থেকে যে বড় বড় শব্দের অর্থ সেগুলো আমি বোর্ডে লিখে দিলাম, তোমরা লিখে নাও। আর আজ এই পর্যন্তই আমি পাঠ শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।